আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। তো হঠাৎ কি মনে করে লুৎফর ভাই এই অদমের কথা হঠাৎ মনে করলেন যে? হুম। কোনো খোঁজই নাই আপনার? কি অবস্থা? হ্যাঁ, আমি তো পূর্বের মতোই ইনশাল্লাহ খুব ভালো আছি। ব্যবসা বাণিজ্য সবকিছু বেশ ভালোই চলছে। তো ভাইয়ের কি অবস্থা? ভাইয়ের পুলিশের চাকরি বাকরি করতো, উনি কি ডিউটিতে জয়েন করছেন নাকি বাসায় বসে আছেন? লুৎফর ভাই, এইটা নিয়েই তো বড় সমস্যার মধ্যে আছি। এই যে সমন্বয়করা যে আন্দোলনটা করলো, সেখানে তো তোমার ভাই বড় অপরাধী ছিল। সেও কত মানুষরে অত্যাচার করছে, মারছে। যাই হোক, নিজের দুর্বলতা থাকলে যা হয় আর কি। বুঝতে পারছেন? মানে আপনার ভাই এখন, তারা তো ডিউটিতে অনেকে জয়েন করছে কিন্তু উনি যায় নাই। উনি না গিয়ে উনি আর কি করবে? যে পলাতক ছিল, এখন এসে ওই যে ভ্যান গাড়ি চালাচ্ছে। তাছাড়া তো ওনার কোনো কর্ম নাই। এমনও তো না যে জায়গা জমি আছে সেইগুলা বিক্রি করে অথবা সেগুলো চাষা বা হাল চাষের কাজ করবে, তাও তো না। কিচ্ছু না, ওই একখানে ভ্যান কিনে ভ্যান চালাচ্ছে। তারা আর কি বলবো এখন। সংসারে ছেলে মেয়ে হয়ে গেছে, এখন সংসারটা বড়। এখন ওই ইনকামে কি আর চলবে? আপনি বলেন। আমার এখন একটা কিছু করতে হবে। লুৎফর ভাই শোনেন তো, আপনি আমার একটা কোনো চাকরি বাকরি দেন, নাইলে আপনার ভাইয়ের একটা দেন। তাছাড়া হবে না কিন্তু। আমি এভাবে চলতে পারছি না। এর আগে না আপনি বলছিলেন যে আপনি আমার একটা চাকরি দেবেন। আমি তো তখন ঠাট্টা মনে করেছিলাম, কারণ আমার হাজবেন্ড তখন পুলিশের চাকরি করতো, বেশ তখন তো ভালোই চলতো। এখন তো আর আসলে সবই হারা গেছে। এটা তারই দোষে। তা আপনার যদি কোনো সেরকম কোনো ব্যবস্থা থাকে একটু আমাকে বলেন না ভাই, প্লিজ। আসলে সত্যি আমি ঠাট্টা করছি না। আমি খুব দুর্গতির মধ্যে পড়ে গেছি ভাই। আমাকে একটু সহযোগিতা করলে আমার আসলে একটু ভালো হতো, বুঝতে পারছেন? বলেন কি ভাবি? ভাই ভ্যান গাড়ি চালাচ্ছে পুলিশের চাকরি ছেড়ে দিয়ে? অসম্ভব। এইটা আসলে আমি মানতে পারছি না। আপনি মনে হয় আমার সঙ্গে ঠাট্টা করছেন ভাবি। তাই কি হয় নাকি? কেন ভাই কি নিজে হাতে কাউরে মারছে? আর ভাই যদি কোনো কিছু করেও থাকে, ওই সময় তো পুলিশরা প্রশাসন যাই ছিল না ছিল, এটা শেখ হাসিনা নিজের হুকুমের গোলাম ছিল। ওনার হুকুমে অনেক কিছু করছে, তারা অপরাধ করছে। আর তার জন্য তো আহ অনেকেরই সাজা হয়েছে, অনেকের দেশ ছেড়ে পালাইছে। তো ভাই যদি মার্ক হয়ে না থাকে, তাহলে তো চাকরিতে জয়েন না করে ভুল করছে মনে হয়। এটা আসলে তার দুর্বলতা। আরে ভাই, আপনার ভাইয়ের মধ্যে এতটাই ভয় ঢুকছে, মানে তার সামনে অনেক পুলিশ অফিসারকে উড়াই দেওয়া হয়েছে, মারা হয়েছে। এই সমস্ত অনেক কিছু হয়েছে, যার কারণে মানে উনি আর ওই চাকরিই করবে না। ওই চাকরির কথা শুনলে ওনার ভিতরটা চমকে ওঠে। এই জন্য বলে কি যে আমি যদি ভিক্ষা করেও খাই, তো আর আমি পুলিশের চাকরিতে জয়েন করতেছি না। কখনোই না। মানে আমার জীবনে যা ঘটছে আর যা দেখছি, আর আমি নিজে হাতে যে অপরাধগুলা করছি, এই এই দেহ, এই মন, এই হাত নিয়ে আর ওইভাবে আমি ওই চাকরি করবই না। সে কিছুতেই রাজি হচ্ছে না। তো শেষ পর্যন্ত কি করবে? কোনো কর্মই নেই। আবার সে বলে কি যে কোনো কোম্পানি, ইন্ডাস্ট্রি, কোনো মেল কারখানা, কোনো অফিস আদালতে আমার মতো লোক এই মানুষের মধ্যে ফেস হয়ে এই চাকরি আমি এখন করতে পারবো না, কারণ আমি মানুষের কাছে মার্ক হয়ে আছি। সোশ্যাল মিডিয়া, টিভির পর্দায় আমার ছবি উঠানো আছে। তারা যদি আমাকে পায় একদম দিনের বেলা, তারাই মানে ই করে ফেলবে। তার চেয়ে কি আছে আমি চুপি চাপা গ্রামগঞ্জের মধ্যে ভ্যান গাড়ি চালাই টালাই যেভাবে হোক, না হলে ছোট্ট মুদিখানার দোকান টোকান দিয়ে তরকারি ব্যবসা টবসা করে যা হয়ে একটা কিছু করে চলবো। তা কি করব বলেন? আপনিই বলেন। এখন তারও তো ওই সমস্যা, আসলে তো তাই, জীবনে বেঁচে থেকে তো একটা কিছু করতে হবে। তার কথা যে আমি বাইরে গেলে আমি বাঁচবই না, হয়তো আমার কোনো সমস্যা হবে। আমি ওই জন্য তার তার দিকে তাকে আর কি, তাকে কোনো প্রেশার দিচ্ছি না। আসলে তার যেটা ভালো হয় সে সেটাই করুক। তো এই জন্য বললাম কি যে তাকে বাদ দিয়ে আপনার ফ্যাক্টরিতে আমাকে একটু কাজের ব্যবস্থা করেন। আমি যাব। আপনার ইতিপূর্বে আগে আমাকে বলছিলেন, আসলে আমি সেদিন সত্যি ঠাট্টা করে বলছিলাম, কিন্তু আজ আমি আপনাকে সত্য বলছি। মানে একদম সত্য সত্য। আপনি আমাকে কবে ডাকবেন বলেন? বলেন কি ভাবি? আপনার কথা যতই শুনছি, আমি ততটাই যেন অবাক হয়ে যাচ্ছি। এই দুর্গতি হয়ে গেছে? আচ্ছা ভাবি, আপনি বলুন তো, আপনার লেখাপড়া কতদূর করছিলেন? লেখাপড়া তেমন একটা না ভাই। অনার্স পাশ করে তারপরেই বাবা মা আমাকে এই পুলিশের সঙ্গে বিয়ে দিয়ে দিছিল। এই তো আর কি, চলবে। হ্যাঁ ভাবি, তাহলে তো বেশ বড়ই ভালো হয়। চলবে না মানে? 100 বার চলবে। এক কাজ করুন, আপনি আপনি আগামী শনিবার থেকে আমার অফিসে জয়েন করেন। গার্মেন্টসের এদিকে আপনার কোনো কাজ নেই, শুধু আপনি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে অফিসে থাকবেন। আপনাকে একটা সুপ্রিম পাওয়ার দেওয়া হবে। বুঝতে পারছেন? রুদ্ধ ভাই, আপনি সত্যিই বলছেন?
বলেন কি? তাহলে তো আমার মাথার উপর থেকে বড় একটা বোঝা নাবে ভাই। আপনি আমাকে রক্ষা করলেন, কারণ দেখেন আমি চলতেই পারছি না, আর এই লজ্জার কথাটা কাউকে শেয়ার করতে পারছি না ভাই। আসলে আপনি আমার সেই মানে মানে হাই স্কুলের সেই বাল্য বন্ধু, কিন্তু আজ আপনি গার্মেন্টস মালিক হয়েছেন আর আমি আজকে একটা সাধারণ পুলিশ কনস্টেবলের বউ হয়েছি। এতটুকুই পার্থক্য ভাই। তো সেই থেকেই তো আপনার সঙ্গে আমার পরিচয়। তো আপনি যদি আমাকে এই উপকারটুক সত্যি করেন ভাই, আসলে আমি খুব খুশি হলাম। শনিবারে তাহলে যাব। হ্যাঁ ভাবি, আপনি শনিবার থেকে জয়েন করেন। আর আরেকটা কথা শোনেন, আমি যখন যেখানে যাই আমার গাড়িতে সবসময় আপনি আমার পাশেই থাকবেন। এইটা আসলে ভাই আবার মাইন্ড করবে না তো? যদি তাকে বুঝিয়ে সুঝিয়ে আপনার চাকরিটা করতে পারেন, স্যালারিটা প্রথম থেকে বেশ ভালো মোটামুটি একটা স্যালারি ধরা হবে, যেটাতে মোটামুটি আপনার সংসারটা চলতে পারবে। বুঝতে পারছেন? আমি নাম বলবো না, তবে আপনি একটা মাস প্রথমে ডিউটি করেন, স্যালারিটা আপনার হাতে দিব, তারপরে আপনি খুশি মনে বাসায় ফিরবেন। তবে আরেকটা শর্ত আছে, আমি যখন যেটা করতে বলবো আপনি কিন্তু আমার সঙ্গে সেটাই সেভাবে মন জুগিয়ে চলতে হবে। পারবেন তো? হ্যাঁ, আমি তো ডিউটি ঠিক করেই করব। মানে আমার ডিউটির মধ্যে কোনো গাফিলতি থাকবে না। তবে কি যেন একটা বললেন, মানে আপনার সব কথা শুনতে হবে, সত্য দিচ্ছেন। কি এমন কথা ভাই যেটা আমি রাখার মতো না, বা এইভাবে বলে কয়ে নিচ্ছেন? ঠিক বুঝলাম না তো। আহা, তেমন কিছু না। তবে ভাবি, যখন আমাদের শিপমেন্টের চাপ পড়ে যাবে, তো অফিসে কখনো কখনো আমার সঙ্গে আপনার ওই রাতটুকু থাকতে হবে। পরের দিন আপনি আবার ডিউটি করে তারপরে বাসায় ফিরবেন। এরকম যদি কিছু কিছু সময় ফেস করে আপনি চলতে পারেন, তাহলে ভাইকে বুঝিয়ে সুঝিয়ে বলে তারপরে আপনি আসবেন। তাছাড়া আসলে এভাবে হবে না। আর আপনার র্যাঙ্ক থাকবে অনেক উপরে, আপনার স্যালারিও অনেক ধরা হবে। শুধু আপনি আমার মন জুগিয়েই চলবেন। নাকি আরো বোঝাইতে হবে আপনাকে? ভাই, আমি বুঝি না, আমি ঠিকই বুঝতে পারছি আসলে আপনি তলে তলে কত দূর আগাচ্ছেন। কিন্তু আসলে কি এটা সম্ভব হবে বলেন? আমি বুঝলাম আপনি আমাকে র্যাঙ্কটাও বাড়াই দিবেন, আমার স্যালারিও অনেক ধরবেন, আমার সংসার খরচ নিয়ে খুব ভালোভাবে চলতে পারবো। সবই ঠিক আছে, কিন্তু দেখুন তো, আপনি আসলে যেটা আমার কাছে চাচ্ছেন বা আশা করতেছেন, এটা কি মানানসই হবে বলেন? আরে ভাবি, চাকরি বাকরি করতে গেলে অনেক কিছু ফেস করে চলতে হয়। এটা কোনো ব্যাপার না। কেনই বা মানানসই হবে না? আমি একটা গার্মেন্টসের মালিক, আর আপনি যখন আমার পার্সোনাল ভাবে আমার সঙ্গে অলওয়েজ থাকবেন, আপনাকে দেখে কত গার্মেন্টস কর্মীরা, কত নিচের জিএমপিএম ওরা সবাই আপনাকে কত সম্মান করবে। আর আপনি শুধু আমাকে একটু মনটা জুগিয়ে চলবেন। দেখেন, আমার কিন্তু এইসবের কোনো অভাব নেই। আমি যখন মুখ দিয়ে শুধু একটু বলতে দেরি, কিন্তু এগুলা আমদানি হতে দেরি হয় না। কিন্তু আমি চাচ্ছি না যে অন্যথায় আমি পা রাখি। এটা আপনি শুধু পূরণ করবেন। পারবেন তো? লুৎফর ভাই, আচ্ছা, আমি সব বুঝতে পারছি, এত ভেঙে বলতে হবে না। তো সপ্তাহে কয়দিন এরকম আপনার সঙ্গে এরকম করতে হবে? মানে এইটা একটু আমাকে ধারণা দেন তো। মানে এইদিকে আমারও তো আপনার ভাইকেও সামলাতে হবে বাড়িতে, আবার এদিকে আপনাকেও অফিস সামলাতে হবে, আবার আপনারও পার্সোনাল কথা শুনতে হবে। সেই জন্য আর কি, মানে আমারও তো আবার পেরে উঠতে হবে, তাই না? আরে ভাবি, পারবেন না কেন? অবশ্যই পারবেন। এত বড় একখান দানবের মতো মানুষ আপনি, যে সুন্দর টল ফিগার চেহারা, যে সুন্দর স্বাস্থ্যের অধিকারী আপনি, আর আপনার কাছে এটা কোনো ব্যাপার হলো? আরে ধরে নেন সপ্তাহে 2 দিন অন্তত আমার সঙ্গে আপনি এভাবে থাকবেন। আমি যখন যেটা, বুঝতেই তো পারছেন যা বলতে চাইছি। এটা আমার অফিসেই, ওখানে পাশেই যে আমার পার্সোনাল রুম, ওখানে আপনি সবসময় ঢোকার অধিকার আপনার থাকবে। আপনি থাকবেন আমার সঙ্গে। আর এদিকে ভাইকে সময় দিবেন। একটা রুটিন করে নেবেন। তারপরে হবে। আর এইভাবে দিনের পর দিন চলবেন। তাছাড়া আপনার আর কোনো কাজ নেই। শুধু এই অফিসটা সামলানো আর আমাকে সামলানো। এটা তো পারবেন নাকি? আর বেশি কিছুই না। আর যা যা করা লাগবে এটা আমার সমস্ত সেক্টরে, একেক সেক্টরে একেক কর্মকর্তার সেটআপ করা আছে। শুধু আপনি আমাকে সামলাবেন। পারবেন না এটা? হুম? হ্যাঁ, পারবো। কিন্তু কিন্তু আচ্ছা, আপনার ভাই আবার যদি এটা বুঝে ফেলে, মানে কোনো প্রকারে এটা বুঝবে না তো সে? আমি আবার এটা টেনশন করছি। আর যাজ্ঞা, আর যান, আমি কথা দিলাম আপনাকে, আমি সপ্তাহে 2 দিন হোক আর 3 দিন হোক আপনাকে দেখে নেবো যে আপনি কত পারেন। আপনাকেও সামলাবো,
মানে আপনারই আমি বিরক্ত তরা ফেলবো। আর এদিকে আপনার আমার সংসারও সামলাবো, ছেলে মেয়ে লেখাপড়া করে তো তাদেরকেও দেখতে হবে, প্লাস আপনাকেও দেখবো আমি, কোনো সমস্যা নেই। তবে আমার চাকরিটা আপনি কনফার্ম যখন করছেন আমি খুব খুশি হয়েছি। আর শনিবার থেকে আমি চলে আসতেছি। তবে অফিসে কি আপনার অফিসিয়াল কোনো ড্রেস আছে নাকি আমি শাড়ি পরে আসবো? ভাবি, আপনি সালোয়ার কামিজ পরে আসবেন আর একটু সাজুগুজু করেই থাকবেন। আপনি এমনি দেখতে শুনতে যখন ভারী সুন্দরী, আমার তো খুব পছন্দ হয়। আপনাকে আমি পছন্দ করতাম সেই ছাত্র জীবন থেকে। আজও আপনার সঙ্গে আমি যোগাযোগটা রাখছি, বোঝেন না আপনি এটা? তবে আপনি এক কাজ করবেন, সালোয়ার কামিজ পরে আসবেন, সুন্দরভাবে আসবেন, যাতে আপনাকে দেখে সবসময় আমি স্যাটিসফাইড থাকি, খুশি থাকি, বুঝতে পারছেন? আর আপনি ভাইকে এদিকে টাকা পয়সা যখন সংসার রাজার হালে চলবে সুন্দরভাবে, তখন ভাইও আপনাকে আর কোনো মাইন্ড করবে না বা এমন কোনো কিছু বলবে না, কোনো সমস্যা নেই। তাকেও চালাবেন, প্লাস আমার দিকে আপনার একটু সুনজর রাখলেই হবে। আর আমি মালিক হয়ে যখন আপনার মাথার উপর আমার হাতটা রাখছি, আপনার সাংসারিক টেনশন আর থাকবে না, একদম অভাব দূর হয়ে যাবে। এদিকে আপনি নিশ্চিত থাকুন ভাবি। ঠিক আছে ভাই, আমি আপনার কথা শুনে খুব খুশি হলাম, আর আমার খুবই আনন্দ হচ্ছে ভাই। তবে লুৎফর ভাই, আমি কিন্তু শনিবারে আসছি, আর এই খুশির সংবাদটা আপনার ভাইকে আজকে বাসায় আসলে তাকে সবকিছু বুঝিয়ে বলবো, বলে টলে আমি আপনাকে মাঝখানে একবার ফোন দিয়ে জানাই দিব। আর শনিবারে অবশ্যই আমি আসছি। তো এখন ফোনটা রাখি। আর না হয় আপনি রাত্রে একবার আমাকে ফোন দিয়েন। আর আপনি আমাকে যেটা বলছেন আপনি নিশ্চিন্তে থাকুন, সব হবে। পাগল কোথাকার, হাসি না আমি, দেখবো আপনি কত পারেন। এই নিয়ে কোনো টেনশন করেন না তো। এতদিন আগে বললেন না, এই আগে বললেও তো আমি আপনার কাছে যেতাম। এখন অভাবে পড়ছি, তাই আরো এটা আপনার ঠিক সঠিক সময় আমাকে চাকরিটা দিচ্ছেন। চিন্তা করে বুকা ছেলে। ঠিক আছে, রাখতেছি। রাত্রি একটু ফোন টোন পারলে দিও। হুম। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আমার এই সংলাপটি শুনে আপনি যদি বিন্দুমাত্র বিনোদন পেয়ে থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটা লাইক দিন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ বন্ধুরা, আবার নতুন আরেকটি গল্প নিয়ে আসছি, ততক্ষণে সবাই নিজের স্বাস্থ্যের যত্ন নিন। আল্লাহ হাফেজ। বাবা লিটন, তুমি বাড়িতে ফিরছো কবে? এই তো শাশুড়ি আম্মা, আমি এই মাসের 2 তারিখে বাড়িতে ফিরছি। কেন, কিছু বলবেন? তোমাকে তো অনেক কথাই আমার বলার ছিল বাবা, কিন্তু বলতে কই পারছি। কারণ আমার মনে হচ্ছে এতদিন তুমি আমার সঙ্গে যা যা করছো, আমার মেয়ে মনে হয় কিছুটা বুঝতে পারছে। তা না হলে আমার ফোনটা ধরে না কেন? কি সমস্যা কি ওর? তুমি কি এটা জানো কিছু? না আম্মা, এই বিষয়ে তো কই, আমার তো জানা মতে আপনার মেয়ে তো আপনারা আমার সম্পর্কে যা যা হয়েছে এই সমস্ত কিছুই জানে না। কেন, আপনি কি বুঝতে পারছেন যে আপনার মেয়ে কিছু বুঝতে পারছে? প্রশ্নই ওঠে না। তাই যেন হয়। কারণ দেখো, তুমি আর আমি আসলে এতদিন ধরে যা কিছু করছি, এটার জন্য আসলে কেউ না বুঝতে পারে। দেখো বাবা, তোমার শ্বশুর তো সে মানে আগেই চলে গেছে। এখন আমি সম্পূর্ণ ভরসা করছি তোমার উপরে। তুমি আমার মেয়েকেও চালাবে আর আমাকেও চালাবে। কারণ আমি তো একবারে যে বুড়ো হয়ে গেছি তা তো না রে বাবা। তোমার জোয়ান শাশুড়ি আমি। আর তুমি আমাকে যেহেতু পছন্দ করো, আর আমি কিন্তু তোমার উপরে ডিপেন্ড করে অন্যের ঘর করতে আর চাইলাম না। আমি চাইলে পারতাম, যেহেতু আমার মেয়ে তোমার হাতে উঠাই দিয়েছে, এখন তো আর আমার সমস্যা ছিল না। আমি চাইলে অন্য কাউকে নিগা করতে পারতাম, কিন্তু তা না করে আমি আমার সংসারে পড়ে আসি, চাতকের মতো চেয়ে আসি। তুমি বাড়িতে কবে আসবে? এসে মেয়েকেও দেবে, আমারও না হয় হতো। তো সেই অপেক্ষায় কিন্তু আমি দিন গুনছি। আচ্ছা শোনো বাবা, তুমি কি সরাসরি বাড়িতেই আসবে নাকি আমার এখানে এই বাসাতে উঠবে? না মা, এটা আপনি ঠিক করুন, আমি কি করব? আমি কি আপনার মেয়ের কাছে যাব, না আপনার কাছে আগে যাব? যেটা আপনি বলবেন আমি তাই করব। আমি বলছিলাম কি বাবা, আহ তোমার বাড়িতে না যে মনে হয় আমার কাছে আসলে ভালো হতো। কারণ অনেক দিন পরে যখন তুমি আসছো, তো প্রথম এটা না হয় আমি নিতাম, তারপরেরটা না হয় মেয়ে পাইতো। তো তুমি এদিক দিয়ে আগে ঘুরে যাও, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। আরে মেয়ে তো সবসময় পেয়েই থাকে। আমি তো সবসময় তোমাকে হাতে পাই না যে একটু আদর যত্ন করব, কিছু খাওয়াবো, পিটিয়াটা, আরো অন্য
কত কিছু তোমার জন্য রেডি করে রাখছি সযত্নে, তুমি এটা আগে বুক করে তারপরে বাসায় যাও। তাছাড়া আমার ভালো লাগতেছে না, বোঝো না? মেয়ের চেয়ে কি আমি কম নাকি? হুম। আচ্ছা আম্মা, ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আমি 2 তারিখে আসতেছি। এসে আপনার ওখান থেকে বেড়ায়ে একদিন থাকবো, থেকে তারপরে না হয় বাসায় যাব। তারপরে 2 দিন বাসাতে রেস্ট টেস্ট নিয়ে আবার আপনার মেয়েকে সঙ্গে করে না হয় আপনার বাসাতে আবার আসবো। এসে আবার কিছুদিন বেড়ায়ে তারপরে আবার আমি আমার মতো আমার চাকরিতে যে জয়েন করব। না রে বাবা, সবই ঠিক আছে, কিন্তু তুমি আমার এখানে 2টা দিন থাকবা, এটা যেন মেয়ে বুঝতে না পারে, বোঝো না? এতটা দিন আমি তোমার জন্য অপেক্ষা করছি বাবা, কারণ তুমি এসে আমাকে সুন্দর করে আদর আপ্যায়ন করবে। দেখো আমি তোমার জন্য পচিয়ে আছি, বোঝো না কেন? আমার ভাল লাগে না জানো, কিচ্ছু ভাল লাগে না। মনে হয় কি, যদি আমার মানে কোনো উপায় থাকতো তাহলে একটা মানে বাবু নিতাম। তো তা তো আর পারছি না, মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হবে আমাকে বাবা। একা একাও থাকতে ভাল লাগে না, তুমি আসো, এসে আমার এখানে 2টা দিন থাকবা, থেকে আমি তোমার সঙ্গে মানে কি করব আর না করব, বোঝো না এটা? তারপরে তুমি যাবে তোমার আমার মেয়ের কাছে, আমার মেয়ে বুঝবেই না এটা। এটা না হয় বুঝলাম আম্মা, কিন্তু মা হয়ে মেয়ের হক মেরে খাবেন, এটা কি ঠিক হচ্ছে আপনার? হ্যাঁ, আমি না হয় বুঝলাম। আচ্ছা, আমি চাই কি যে ক্ষণিকের জন্য 2-1 বার, সেটা হচ্ছে আলাদা কথা। সারাটা জীবনই আপনি আমাকে ধরে রাখবেন, কি ভুলে যেতে পারেন না আমাকে? শোনো বাবা, মেয়েকে ভুলে যাব, তবু আমি তোমাকে বলতে পারবো না। কারণ তুমি আমাকে যে লোভ জাগিয়েছো, আরে তোমার সাথে কথা বলতে লাগলেই তো আমার কেমন যেন হয়ে যায়, বুঝছো? এটা আমি তোমাকে বুঝাইতে পারবো না, দারুণ লাগে বুঝছো। তোমার সাথে কথা বলতেও ভালো লাগে, তুমি বোঝো না এটা? আসলে জীবনে কি যে আসলে ভুল করেছিলাম, আমার এটা বিধাতার লিখন, যার কপালে যা থাকে। হ্যাঁ, তোমার শ্বশুরের চেয়ে যদি তোমার সাথে আমার আগে দেখা হতো, এরকম হতে পারতো না, তাহলে না কতই মধুময় জীবনটা হতো। কিন্তু দেখো, সে আমাকে একটা মেয়ে রেখেই দুনিয়া ছেড়ে চলে গেল। এখন আমি বাধ্য হয়ে তোমার মতো একটা জোয়ান জামাইকে ধরে রাখছি, বোঝো না এটা? তুমি আমার মেয়ের সংসারটাও সুন্দরভাবে চালাবে, আর আমার দিকে একটু নজর রাখো বাবা। কারণ দেখো, আমি তোমার উপরে ডিপেন্ড করে আছি, আমি একদম হাল ছাড়ি না, আর কখনো পারবো না। যতদিন তোমার সম্ভব ততদিন তুমি আমাকে চালিয়ে নেবে, কারণ খুবই ভালো লাগে তুমি যে এত সুন্দর করে ইয়ে করো না, এটা আমি খুব পছন্দ করি। আমার মেয়ে বলে কথা, তাই তোমার মনে করো সংসার করে যাচ্ছে, শুধু তোমার এই সমস্ত সবকিছুর লোভ সে সামলাইতে পারছে না, ওর জন্য অ্যাডজাস্ট হয়েছে, বুঝছো? কারণ এটা আমিও জানি, বুঝতে পারছি। আর আমি যেহেতু নিজে তোমার সঙ্গে এটা না করলে তো বুঝতে পারতাম না যে তুমি আসলে কেমন, বুঝো না এটা? এই জন্য তো লোভ সামলাইতে পারি না। তুমি কোনো কথা ছাড়া সোজা চাকরি থেকে যখন ছুটি হবে, সোজা আমার বাসায় আসবা। আমি তোমার জন্য কিন্তু সেজে গুজে দারুণ ভাবে রেডি হয়ে থাকবো। তুমি এসে আমার হাতে সুন্দর খাবার খাবে, আমার বাসায় 2টা দিন রেস্ট নেবে, আমাকে ঠান্ডা করবে, সুন্দরভাবে আমার সঙ্গে কথাবার্তা বলবে। আমাকে খুশি না করে আমার বাড়ি থেকে তোমাকে বেরোতেই দেব না। এতদিন ধরে চেয়ে আছে, এই সমস্ত বললে হবে বলো? হুম। তারপরে তুমি আমার মেয়ের কাছে যাবে, বুঝতে পারছো? এটা ভুল করো না কিন্তু। আমি ওইসব কিচ্ছু বুঝবো না বাবা। তুমি নেবে নে যাই বলো না বলো, আমি তোমার অপেক্ষায় আছি। আমার কথাটা যেন তোমার মনে থাকে, বুঝছো? আচ্ছা ঠিক আছে আম্মা, আমি না হয় আপনার কাছে আগে আসব। শোনেন, আমি যে আপনার কিছু কেনাকাটা করে দেব, মার্কেটে নিয়ে যাব। তারপরে 2 দিন থাকবো, থেকে আপনার সঙ্গে যাই হোক আপনি যেটা চাইছেন ওখানে যায় সেটা দিব, দিয়ে তারপরে বাসায় ফিরবো। হ্যাঁ, এই তো বাবা, তাই যেন হয়। কারণ দেখো, আচ্ছা, একটা কথা বোঝো লিটন, আমি তোমাকে একটা কথা বুঝাই। ধরো খোদা না খাস্তা আমার মেয়ের একটা কিছু হয়ে গেল, তখন তুমি কার উপরে ডিপেন্ড করবে বলো? তখন আমি তো কিন্তু তোমাকে চালিয়ে নেব, তোমার আর বিয়ে শাদী ভবিষ্যতে করতে হবে না, বুঝতে পারছো? এই দিকে তুমি নিশ্চিত থাকো। কারণ আমি কি দেখতে শুনতে কম? হুম, কত সুন্দরী আমি, সবাই বলে। নাকি তোমার চোখে আমার ভালো লাগে না কোনটা? হুম, তুমি তো দেখছোই, বোঝো নাই? হ্যাঁ।
হ্যাঁ আম্মা, এইটা আমাকে বোঝাতে হবে না নতুন করে। আমি তো জানি, কারণ আমি আপনার হাতে খাইছি, আপনার সঙ্গে সবই তো হয়েছে, তো বুঝবো না কেন? হুম, সবই বুঝি তো। আপনি যেটা বলছেন এটা আমার কোনোদিনও হবে না। আমিও জানি যে আমার এক হাত চলে গেলে আর এক হাত আছে, এটা নিয়ে জীবনটা পার করে দেব। এদিকে আমি নিশ্চিত আছি, বুঝতে পারছেন? তো ঠিক আছে, রাখবো না আর কিছু বলবেন? না না, আর আর কি বলবো বাবা, তোমাকে হাতে পেলে, তোমাকে কাছে পেলে আর আমার কোনো চাওয়া পাওয়াই নেই। আমি শুধু তোমার অপেক্ষায় আছি। জানো, একদম ভাল লাগে না রাতে যখন একা একা ঘুমাই, শুধু তোমার কথাই আমার মনে পড়ে। আচ্ছা বাবা, আর একটা কথা জিজ্ঞেস করি, তুমি এইটা বলো তো, আমাকে ভালো লাগে না আমার মেয়েকে তোমার ভালো লাগে, কোনটা? মানে তোমার ইয়ে করে ভালো লাগে কাকে, আমাকে না মেয়েকে? আম্মা, আপনাকে আমার বেশি ভালো লাগে, হয়েছে? হুম, আপনি খুশি থাকলে আমি খুশি। কারণ আপনার মতো আমিও, আমি যখন এই চাকরিতে এখানে ব্যাচেলার থাকি, একা একা রাত্রে ঘুমাই, সারাক্ষণ শুধু আপনাকে নিয়েই ভাবতে থাকি, জল্পনা কল্পনায় সবকিছুর মাঝেই আপনি। আপনার মেয়ে তো আছেই, পাশাপাশি আপনি একটু বেশি, কারণ আপনার মেয়ের চেয়ে আপনি একটু বেশি সুন্দরী, বেশি ভালো লাগে, বুঝতে পারছেন? আপনি দারুণ। হুম। তো খুশি? হ্যাঁ, মেলা খুশি আমি। খুশি মানে মহা খুশি। এর চেয়ে খুশি মানুষ হয়? তুমি আমার একমাত্র ভরসা বাবা। কারণ তুমি এতদিন আমাকে যে লোক দেখিয়েছো, সেইটাকে ভোলা আর বলো। আমার মেয়েও শান্তিতে বাস করতেছে, এদিকে আমিও অনেক খুশিতে আছি। আমার কাউকে দরকারই পড়ে না তুমি থাকলে। আর সারাটা জীবন এরকমই চলবো আমরা, বুঝতে পারছো? তো ঠিক আছে, অনেক কথাই তো বললাম। তুমি নিজের খেয়াল রেখো বাবা। আর সর্বপ্রথম কিন্তু এখানে আসবা। আর শোনো, এই কথাটা যেন আমার মেয়ে কিছুতেই বুঝতে না পারে যে তুমি আমার বাসাতে আগে আসছো। এদিকে খুব খেয়াল, কথায় কথায় আবার ওকে বলে দিও না যে আমি শাশুড়ি বাড়িতে যাব, বুঝতে পারছো? এটা যেন মাথায় থাকে। একটু বুদ্ধি করে চলো, তাহলে লং টাইম চলতে পারবে। হুম। তো ঠিক আছে, ভালো থেকো, রাখি। আর শোনো, মাঝে মধ্যে যখন আমার ভালো লাগে না, আমি মিস কল টিস কল দিলে ফোনে তো টাকা থাকে না, 1 মিনিট কল ব্যাক করে একটু আমার সঙ্গে কথা বলো। তোমার সাথে আমার কথা না বললে ভালো লাগে না বাবা, বোঝো না কেন এটা? করার দিন বুঝতে হবে। আমি তোমাকে সবসময় ভাবনায় রাখি, আর তুমি আমাকে ভুলে পড়ে থাকো। শুধু মেয়েকে পড়ে থাকলে, মেয়েকে নিয়ে থাকলে হবে? আমার খেয়াল রাখতে হবে না? আমার কেউ আছে নাকি? হুম। আচ্ছা, মন খারাপ করো না, ভালো থেকো। ঠিক আছে আম্মা, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমার জামাই এবং আমার এই সংলাপটি শুনে যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটা লাইক দেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আর হ্যাঁ বন্ধুরা, আরো সুন্দর গল্প নিয়ে আসছি, ততক্ষণে সবাই অপেক্ষায় থাকেন। আসছি আবার নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে। হ্যালো, জামাই বাবা যে বলছো নাকি? হ্যাঁ মা, ভালো আছেন আপনি? ভালো কি আর তুমি আমাকে রাখছো বাবা? ভালো রাখিনি মানে? আমি আবার কি করলাম? তুমি কি করনি মানে? তুমি এমন কিছু আচরণ আমার সঙ্গে ইদানিং করতেছো, আমি খেয়াল করে দেখতেছি। এটা আসলে তুমি মোটেও ঠিক করতেছো না বাবা। এটাকে বলা হয় বেঈমান। কারণ আমার সাথে তোমার কথা ছিল যে আমার মেয়েটা যখন মারা গেছে, তুমি তো একটা বিয়ে শাদী করার জন্য উঠে পড়ে লাগছিলে বাবা। তারপরে আমি শাশুড়ি হয়ে তোমাকে বললাম যে বাবা, আমার মেয়ে যখন মারা গেছে, তো সেই গ্যাপটা না হয় আমি পূরণ করব। কারণ তোমার শ্বশুরও বিদেশ পড়ে আছে। আর যদি তুমিও চ্যাংড়া মানুষ, আমিও তোমার চ্যাংড়া জোয়ান শাশুড়ি, এখন আমি যদি সেই মেয়ের জায়গা থেকে তোমার বাকি জীবনটা পূরণ করে যেতে পারি, তোমাকে তোমার স্বাদ আলাদ মিটাইতে পারি, তাহলে সমস্যাটা কোথায়? তুমি বলছিলে যে হ্যাঁ আম্মা, তাহলে তো আর আমার বাকি জীবনে কোনো কিছু দরকারই হয় না। ও, 2 বছর 3 বছর যাইতে না যেতেই এখন আবার তুমি ঘুরে দাঁড়াইছো। আমি ইদানিং খেয়াল করে দেখতেছি তুমি আমার বাড়িতে আসা বন্ধ করে দিছো, আমার ফোনটা ঠিক মতো রিসিভ করো না, আমার প্রতি তোমার কোনো আকর্ষণ কোনো কিছুই নেই। আমি খুব খেয়াল করতেছি বাবা এটা। হ্যাঁ, এটা মোটেও ঠিক না, এটাকে বলা হয় বেমানি। কারণ স্বার্থপরের মতো কাজটা আমার দ্বারা সম্ভব না, এটা তুমিই করতেছো, বুঝছো? কারণ আমার কাছে আমি ইদানিং খেয়াল করে দেখতেছি যে আমার প্রতি যে তোমার একটা আকর্ষণ, স্বাদ আহ্লাদ, সব মনে হয় তোমার মিটে গেছে না? এখন তুমি সাইড কাটতেছো, এখন তুমি অন্যথায় পা ফেলাচ্ছ, এটা আমি কিন্তু ইদানিং খুব খেয়াল করতেছি। কোনো চাহিদাই নেই। কেন? কি অপরাধটা আমার ছিল বলো?
আপনার কোনো অপরাধ নেই, সবই ঠিক আছে, কারণ আপনি সেই মুহূর্তে আসলে আমাকে দারুণ উপকারী করছিলেন। কারণ আপনার প্রতিও আমার একটা রুচির স্বাদ ছিল বা জাগছিল, সেটা আপনি শাশুড়ি হয়েও আমাকে, মানে আমি যে আপনার জামাই তারপরেও এটা পূরণ করছেন। কিন্তু অনেক দিনই তো হয়ে গেল, আসলে আমার এক তরকারির বেশি দিন খাইতে ভালো লাগে না, বুঝতে পারছেন? তো এই জন্যই আমি একটু রুচির পরিবর্তন করতে যাচ্ছি। আর আপনিও করেন না এটা, প্রয়োজনে আমি আপনাকে একটু হেল্প করবো আম্মা। আপনি এই নিয়ে কোনো টেনশন করেন না। আর আপনি আমাকে শুধু শুধু দায়ী করতেছেন। আরে জীবন তো এখনো অনেক সামনে পড়ে রইলো। আর শুধু আমিই বা আপনাকে নিয়ে পড়ে থাকবে কেন, আর আপনিই বা আমাকে নিয়ে এত পড়ে থাকবেন কেন? আচ্ছা, আমি বোঝেন না বুঝতে এটা? পারছি একটু তোমার কথা, তবুও পরিবর্তনশীল হন, এখনো আপনাকেও আমি দিব। না রে বাবা, তুমি এরকম কথা বলো না তো। কারণ আমি তোমার কাছে থেকে অভ্যস্ত হয়ে গেছি, বুঝতে পারছো? আমি আমার জীবনে আর নতুন মানুষের সঙ্গে জড়াইতে চাচ্ছি না। কারণ তুমি আমার জন্য একদম পারফেক্ট ছিলে। এই জন্য বলতেছি যে নতুন যে আসবে সে বা কেমন হবে, তার আচরণবিধি বা কেমন হবে, এটা আসলে আমার কাছে একটা ভয় বা টেনশন কাজ করে। আর আমি চাচ্ছি না যে এই বয়সে আসলে নতুন কাউকে আমার জীবনে আবার মাখিয়ে নিই। কারণ তোমার সাথে দীর্ঘদিন ধরে আমি চলতেছি এবং অভ্যস্ত হয়ে গেছি, বা তোমার মধ্যে আমি একটা ভালো লাগার কোনো কিছু খুঁজে পেয়েছিলাম। তো আমি বাকি জীবনটা তোমাকে দিয়ে পার করতে চেয়েছিলাম, কিন্তু তুমি যদি এখন এই কথা বলো বাবা, তাহলে আমার তো আর আফসোসের শেষ থাকবে না। আমার মধ্যে খুব দুঃখ কষ্ট বয়ে যাবে আবার, বুঝতে পারছো? কারণ আমার মেয়ে দুনিয়া ছেড়ে যাওয়ার পরে কিন্তু আমি এতটা কষ্ট পাইনি, কিন্তু তুমি আমার জীবন থেকে যখন কিছু পা টান দিচ্ছ, তুমি সরে যাচ্ছ, তখন কিন্তু আমার মধ্যে অনেক কষ্ট পাচ্ছি আমি। আমার কষ্টটাই হচ্ছে, কারণ তোমার সব কিছুর মধ্যে যে এত সুখসাদ বা এত ভালো লাগা, সেটা আমার মতো এই জোয়ান শাশুড়কে কেউ এটা পূরণ করতে পারবে না, বুঝতে পারছো? তুমি একমাত্র পারবে আমাকে সবকিছু দিয়ে পূরণ করতে। আর তোমার সাথে এটা আমি দীর্ঘদিন ধরে ধরো করে যাচ্ছি, তো এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে বাবা। তুমি এরকম কথা বলো না প্লিজ। দেখো, একটু মনটা নরম করো। মানে তুমি যেটা বলতে চাইছো যে নতুন কিছু আবার আমদানি করবা, বা তুমি আমাকে নতুন কিছু একটা ধরাই দেবা, এটাকে জীবন বলা হয় না বাবা। এটা ওয়ান টাইম, একটা সময়ের জন্য হয়তো আনন্দ উল্লাস করার জন্য এটা হচ্ছে কথা, কিন্তু আমি একটা লং টাইম যে তোমাকে নিয়ে একটা লং জার্নি করতে যাচ্ছিলাম বা চলতেছিলাম, এভাবে না হয় দুজন চলতাম, সমস্যা হচ্ছিল কোথায়? তুমি আমার উপর থেকেই না হয় বাইরে এক দিনে এটা সেটা একটু করে টরে আসলে, সেটা কি হতো না বাবা? কিন্তু তুমি একদমই আমাকে ছেড়ে দিয়ে যখন অন্যথায় পা রাখবা, তাহলে আমার কথা কি তুমি একটাবারও ভাবলে না? আমি কি তোমার দুঃখের সাথে ছিলাম না বাবা, বলো? তোমাকে আমি কি করলাম না বলো? ওই মুহূর্তে তোমার আসলে যে কষ্টে তুমি ভুগতেছিলে, যেটা আমার মেয়ে পারলো না, সেটা আমি তোমাকে পূরণ করলাম। আর আজকেই তুমি সেই কথাটা ভুলে গেলে? হ্যাঁ, আমি, মানে তুমি যখন যেভাবে যা করতে চাইছো, যা চাইছো, তোমার কোন শখ আহ্লাদটা, তোমার কোন আইটেমটা আমি পূরণ করে দিই বলো? যত কষ্টই হয়েছে তবু আমি তোমার সব কথা শুনছি, সব কথা রাজি হয়েছি, বা আমি পূরণ করছি তোমার ইচ্ছাটা। তোমার জীবনে কোনো অখুশি, অপূরণ জিনিসটা আমি রাখিনি। আর এখন তুমি এই কথা বলতেছো, তার মানে তোমাদের মতো ছেলেদের কি এটাই স্বভাব, যে এক তরকারি খাইতে বেশি দিন ভালো লাগে না, রুচির পরিবর্তন করতে চাও তোমরা? সি বাবা, এটা আসলে ঠিক না। তুমি আসলে কাজটা ইদানিং মোটেও ভালো করতেছো না। আর আমার এবার জায়গা কোথায় বলো? তবে আমার একটা অনুরোধ বাবা, তুমি যেখানেই যাওয়া যাই করো, তুমি নতুন মানুষ আমাকে দাও আর না দাও সেটা বড় কথা না, কিন্তু আমার দরজা তোমার জন্য সারা জীবন খোলা থাকবে। তোমার যখন মন চাইবে তুমি তখনই আসবে। আসলে আমার ভুল হয়েছিল তোমার কাছ থেকে একটা পাবনা নিয়ে, বুঝতে পারছো? এটাই আমি ভুল করেছিলাম। কারণ আজকে যদি আমার এটা থাকতো, তাহলে আমি সমাজের মানুষের কাছে একটা বিচার দিতে পারতাম যে আমার জামাই আমার কাছে এই ধরনের এতদিন করছে, আর সে আমাকে এখন ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। কিন্তু আমার কাছে কোনো ডকুমেন্ট নেই বিধায় আমি তোমাকে ধরতে পারছি না। তোমার যা খুশি তাই করো, কিন্তু আমাকে ছেড়ে যেও না। তুমি যদি অন্যথাও যদি পা রাখো, তবে মাঝে মধ্যে আমার কাছে দু একবার এসো। কারণ দেখো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা। তুমি আমার সঙ্গে এরকম বেমানি করো না প্লিজ। আর নতুন কোনো কিছু যদি তুমি কিছু করেই থাকো, সেটা মানে ক্ষণিকের জন্য করো, লং টাইমের জন্য করো না। লং টাইমের জন্য আমাকেই রাখো। আচ্ছা, তা না কি হয় রাখা করিনি যাবে, আমি কিন্তু তোমার জন্য বলো? শোনেন না, আমাকে বলতে দেন। তুমি আর কি বলবে বলো? আমি না হয় বুঝলাম যে আপনার মেয়ের গ্যাপটা আপনি পূরণ করছেন, অথবা ধরুন আপনি আমার জীবনে মহা উপকার করছেন, সবই ঠিক আছে। কিন্তু আপনার সঙ্গে আমার কথা ছিল বা প্রমিস করা ছিল এটাই, যে আমার শ্বশুর যতদিন বিদেশ থেকে বাড়িতে না আসবে অতদিন আমি চালিয়ে যাব।
কিন্তু আমার শ্বশুরের তো বিদেশ থেকে বাড়িতে আসার সময় হয়ে গেছে। এখন এই সময় যদি আমি আপনার কাছ থেকে সরে না আসি, তাহলে তো হবে না। কারণ এই অভ্যাসটাকে একটু চেঞ্জ করতে হবে। কারণ সে 5টা বছর পর দেখুন বিদেশ থেকে আসতেছে। তো এখন আপনি এরকম করতেছেন কেন? সে এসেও তো কিছু একটা তার জন্য রাখার দরকার আছে। সে যাতে বুঝতে না পারে যে আপনি দিনের পর দিন এই ধরনের কিছু একটা করে যাচ্ছেন। এটা আপনার সঙ্গে তো আমার কথা ছিল, কিন্তু এখন আপনি সারা জীবনের জন্য আমাকে যদি ধরে রাখতে চান তাহলে কি হয় আপনিই বলেন। বাদ দাও তো তোমার শ্বশুরের কথা, গোড়ার দিন। ও, এখন আমার কথা ভুলে গিয়ে এই সমস্ত পাশ কাটাইতে দে শ্বশুরের উল্কানে দিচ্ছ না? তোমার শ্বশুরের কথা বাদ দাও তো। সে আজ 5 বছর খবর নেই, কিছু নেই, মানে বুড়ো হয়ে গেছে, তার কথা ভাবতেছো? তার দিয়ে এখন আমার জীবন চলবে নাকি? এখন না, শোনো, ওই তোমার মতো জামাইকেই আমার লাগবে। কারণ তোমার সাথে তুমি আমার জন্য পারফেক্ট ছিলে। আর সে মাঝে মধ্যে সে একটু আসবেই। তো সে আসলে তো তাকে আমি কোনো কিছু থেকে বঞ্চিত করবো না, ঠিক আছে? কিন্তু তার দ্বারা কি সম্ভব যে সে আমাকে চালিয়ে নিতে পারবে? কারণ সে বিদেশ বাড়ি বসেই কত না কি করছে, দেখলো কিনা? আমি কি দেখছি নাকি ওরে? আর কোনো পুরুষ ছেলে তোমাকেই তো আমি বিশ্বাস করতে পারছি না। এই ধরো, তুমি আমার সঙ্গে এতদিন ধরে যা কিছু করলে, এই যে এখন সরে যাইতে চাইছো, তোমার শ্বশুরে কি বিদেশ বাড়িতে এসে খালি খালি পড়েছিল? হ্যাঁ, সে তো পড়েছিল না। সে তার মতো ঠিক যেভাবেই হোক চালিয়ে নিয়েছে। তাই সে আমার জন্য যে কিছু একটা ধামা ভরা বস্তা ভরা কিছু গুছায় নিয়ে এসে ঢেলে দেবে তা তো না। সে তার মতো ঠিকই চালিয়ে নিয়েছে। বুড়ো হয়ে গেছে 5 বছর, আমার খবর নেই, মানে আমার কোনো খোঁজ খবর নেই না, সে থাকা নেই, কিছু নেই, আর আইসি একবার সে মহা কিছু করে ফেলবে না? হ্যাঁ, এটা তুমি আমাকে বোঝাইতে চাইছো। আর সে আসলো তাতে কি হয়েছে? সে থাকা সত্ত্বেও সে 2-1 মাস থেকে 2-3 মাস থেকে সে আবার চলে যাবে। আর তারপরে আমার কি হবে? তারপরেও তো আমার চলতে হবে, তাই না? তখন না হয় তুমি আমার সঙ্গে এটা করবা, কিন্তু তুমি যে আমার জীবন থেকে একদম সরে যাইতে যাচ্ছ, তাহলে আমার কি হবে বলো? এই জন্য তোমাকে আমি বলছি। আচ্ছা আম্মা, আমি তো আপনার সবই শুনলাম। শোনেন, আমি আপনাকে যা বলি সেটা একটু মনোযোগ দিয়ে শোনেন। শ্বশুর বিদেশ থেকে বাড়িতে আসতেছে। সে 2-3 মাস যায়, থাকবে না থাকবে, তার ছুটি শেষ হয়ে গেলে আবার যেহেতু সে বিদেশ পাড়ি দেবে, তারপরেই না হয় আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে আসি। এ নিয়ে আপনি এত টেনশন করছেন কেন? টেনশন করেন না তো, শুধু শুধু এত উতলা হয়ে যায়। সত্যিই বলছো তুমি? তুমি আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে তো? হ্যাঁ, আমি কথা দিলাম তো। আপনি আমাকে বিশ্বাস করেন না কেন? অযথা এত টেনশন করছেন আপনি। যাক বাবা, তুমি আমাকে এতক্ষণ পরে মুখে হাসি ফোটালে বাবা। ঠিক আছে, তাহলে তাই হবে। তাহলে এখন নিশ্চিন্তে হয়েছেন তো আপনি? এখন রাখি আমি। আচ্ছা রাখো, কিন্তু শোনো বাবা, রাত্রে কিন্তু ফোন দিও, আবার ভুলে যেও না। অপেক্ষায় থাকবো তোমার। ঠিক আছে? ওকে, ভালো থাকবেন। তো বন্ধুরা, জামাই শাশুড়ির 2য় পর্ব শুনে যদি তোমাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, যদি 3য় পর্ব চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। ততক্ষণে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আব্বা, আপনার ছেলে আপনাকে সেবা যত্ন করতে বলছে, আমি তাই আপনার সেবা যত্ন করতে আসছি। শুনলাম যে আপনার হাত পা নাকি পড়ে গেছে প্যারালাইসিসের মতো, ডাক্তার রেস্টে থাকতে বলছে। তো আমি নিয়মিত সরিষার তেল দিয়ে আপনার 2 পা মালিশ করে দিই বা সেবা যত্ন করার জন্য আসি। কিন্তু আপনি এইরকম আচরণ করতেছেন কেন আমার সাথে? আর আপনি মোবাইলে সব কি দেখতেছেন? হ্যাঁ, মোবাইলে এই সমস্ত কিছু দেখা ঠিক না। তখন আমার শ্বশুর বলে যে না রে মা, মোবাইলে আজকাল এই সমস্ত একটু না দেখলে আমার ঘুমিয়ে আসে না। তখন আমি বললাম যে এই বয়সে আপনি মোবাইলে এই সমস্ত দেখেন, আবার আমি আপনার ছেলের বউ, আপনার পাশে এসে আপনার সেবা যত্ন করতেছি, আপনি আমার দেখে কেমন যেন ফেল করে তাকান। এই সমস্ত কেন আব্বা? এই স্বভাবটা চেঞ্জ করেন। আপনারা বুড়ো হয়ে গেছেন। আর আপনার ছেলে কুমিল্লা থেকে আমাকে বলে যে আমার আব্বার শরীর কেমন আছে, তাকে ঠিকঠাক মতো তুমি সেবা যত্ন করছো নাকি? আমি তো তাকে বলি যে হ্যাঁ, আমি তার সবই সেবা যত্ন করতেছি। সে আমাকে এদিকে বারবার প্রেসার দেয় যে আব্বার সেবা যত্ন যেন কোনো রকম কমতি না হয়। আর আপনার কাছে আসলে আপনি এই সমস্ত দেখেন, আমার খুব লজ্জা লাগে। আপনা এই সমস্ত বাদ দেন তো। আমি আপনার পা টিপি, মাথা টিপি, আর এই যে মেসেজ করে দিই, আর আপনি আমার সঙ্গে এরকম করে আচরণ করেন, আমার ভয় লাগে। আমি কিন্তু আর আসবো না, আপনার ছেলে বললেও আর আমি আসবো না। তো বন্ধুরা, আমার এই গল্পটি সম্পূর্ণ শোনো, তাহলে দেখবে তোমাদের কি অবস্থা হয়। আর হ্যাঁ, তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে
অন্যকে দেখার সুযোগ করে দাও। তো চলো শুরু করা যাক। আজকে আমার শ্বশুরের সেবা যত্ন করতে গিয়ে শ্বশুর আমাকে কি করলো শেষ অব্দি দেখো, তাহলে খুবই মজা পাবে। তো বন্ধুরা, আমার শ্বশুর হঠাৎ প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকে। তো আমার হাজবেন্ড কুমিল্লাতে চাকরি করত। তো আমি এবার এদিকে আমার মায়ের বাড়িতেই থাকতাম। যখন আমার হাজবেন্ড ছুটি শেষে বাড়িতে আসতো তখন আবার আসতাম। কিন্তু আমার শ্বশুর এদিকে অসুস্থ থাকায় আমার হাজবেন্ড আমাকে আদেশ করলো যে তুমি আর তোমার মায়ের বাড়িতে যেও না। আমার বাবা এদিকে অসুস্থ, যেহেতু আমার মা নাই, তো তুমি আমার বাবার সেবা যত্ন করবা, ঠিকঠাক মতো সেবা যত্ন করবা, আমার বাবাকে সুস্থ করে দায়িত্ব তোমার। তখন আমি বললাম যে ঠিক আছে, উপরআল্লাহ সহায় থাকলে আমি ঠিক তোমার বাবাকে সুস্থ করেই তুলব। তারপরে আমি শ্বশুরকে বলি যে আব্বু, তোমার এখন কেমন লাগছে, কি কি খেতে চাও তুমি? উনি যা খেতে চাইতো আমি তাই রান্না করে খাওয়াতাম, আবার যা বলতো তাই শুনতাম। ওনাকে যায় মানে গালে উঠায় খাওয়াই দিতে হতো, মানে সুযোগ পাইলে যেন আল্লাহ দিয়ে আতকিন হয়ে যায়, বুঝিনি তো। তো তারপরে শ্বশুরকে আমি মাঝে মধ্যে উনি আমাকে ডেকে বলতো কি যে মানে আমার এখন পায়ের মধ্যে একটু চাবাচ্ছে, ব্যথা করতেছে, তুমি একটু সরিষার তেল দিয়ে আমার পা দুটো একটু সুন্দর করে মালিশ করে দাও তো। আমি যাই হোক রান্না বান্না সেরে সমস্ত কাজ কাম সেরে তার পাশে এসে বসে তার পা দুটো সুন্দর করে মালিশ করতাম। তখন বলতো যে মারে, এত সুন্দর আরাম লাগতেছে, তুমি একটু ভালো করে মেসেজ করো। আজকে যেন তোমার মানে সেবা যত্নে আমার মনটা একদম ভরে যাচ্ছে, আমি মনে হয় সুস্থ হয়ে যাবে খুব শীঘ্রই। তখন আমি বললাম যাব্বা, আপনার টেনশন করেন না তো, আমি সুন্দর করে আপনার 2 পা মেসেজ করে দেবো, আর আপনার 2 পায়ে আবার পূর্বের মতো বল ফিরে পাবেন। তখন আমার শ্বশুর বলে যে হ্যাঁ তাই যেন হয়, আর একটু উপরে দেবো, আর একটু উপরে আসো, এরকম করে সে আমাকে মানে ক্রমেই যেন কেমন যেন করতে লাগলো। আর এদিকে লুকিয়ে লুকিয়ে তার ফোনে সে কি যেন দেখতো, তা আমি ভাবতাম যে কি ব্যাপার, আমি এদিকে তার পা মেসেজ করি আর সে মোবাইলে কি দেখে। তারপরে হঠাৎ আমাকে বলতেছে বৌমা, তোমাকে না আজকে খুব দারুণ লাগতেছে, আর তোমাকে দেখে মনে হচ্ছে যেন আকাশের চাপ নেমে এসেছে। তখন আমি বললাম যে আব্বা, আজকে আবার চোখে আপনার কি হলো যে আমাকে নতুন ভাবে দেখতেছেন? আমি তো ভালোই আছি, আগের মতোই আছি, এমনও তো না যে খুব সাজুগুজু করছি। আমি তো বাসায় সাধারণত এই অবস্থায় থাকি। তো এই খালি দেখার মধ্যে একটু মোটা সোটা মানুষ, এই আর কি, তাছাড়া তো কিছু না। তখন শ্বশুর বলে যে না রে মা, তোমাকে আজকে ইদানিং একটু পরিবর্তন লাগতেছে, আর তোমার দিকে তাকালেই আমার চোখ ফিরতেছে না, তুমি সুন্দর করে মেসাজ করো তো। তারপরে দেখি আমার শ্বশুর মুখ খুব করে কাশে। তাই বললাম যে আপনার তো ঠান্ডাও লাগছে, বুকে কাশি, দেখি এদিকে সরে আসেন তো, বুকটা একটু মালিশ করে দিই। তারপরে তার বুকে তেল দিয়ে সুন্দর করে ম্যাসাজ করে দিলাম, মালিশ করে দিলাম। তখন বলে যে আর একটু চাপো, এদিকে ওদিকে সব দিকে একটু সুন্দর করে ম্যাসাজ করে দাও, আমার খুব ভালো লাগতেছে। আর তোমার মতো বৌমা আমার যদি নিয়মিত এরকম সেবা করতো তাহলে তো একটু দ্রুতই আমি সুস্থ হয়ে যেতাম। তাই বললাম যে আমি তো অবশ্যই আপনার সেবা করার জন্য আছি, কারণ আপনার ছেলে মাঝে মধ্যে ফোন করে বলে যে আমার আব্বার সেবা যত্নটা তুমি কেমন করতেছো, ঠিকঠাক মতো করতেছে তো? আমি বললাম যে হ্যাঁ, আমি তো তোমার বাপের সেবা যত্ন ঠিকই করতেছি। তো বলে যে হ্যাঁ তাই যেন হয়, আমার বাপের সেবা যেন কমতি না হয়। তো তার ছেলে এদিকে আমাকে খুব করে বলে, আমি তো এই জন্য আরো বেশি বেশি করে তার সেবা যত্ন করতেছি। তো তার সেবা করতে করতে তার যখন আরামায়েশ হয়, এখন ওইটা দেখি মানে দাঁড়া যায়। তা আমি বললাম যে আব্বা এইরকম কেন, এখানে কি? তো বলে যে বোমা, ওটা দেখে তুমি ভয় পেও না, ওটা কিছু না। তুমি আমার 2 পায়ে যাতে আমি পূর্বের মতো হাঁটতে পারি, ঠিকঠাক মতো হাঁটাচলা করতে পারি, তুমি একটু ভালো করে আমার সেবা করো, তাহলেই হবে। তা আমি যাই হোক তার পায়ের তলা আঙ্গুল টিপে দিতাম, মানে সুন্দর করে ম্যাসেজ করে দিতাম। তো এরকম কিছুদিন চলতে থাকলো। তো আমি আমার ওই শ্বশুরের রুমের পর্দার আড়াল থেকে মানে উকি মেরে দেখতাম যে শ্বশুর শুধু মোবাইলে কি যেন একটা ওইসব দেখে। তো ওই সমস্ত দেখে আমি আসলে বুঝতে পারলাম যে উনি মোবাইলে কি দেখে। তো তারপর চুপি চুপি তার পাশে মানে মাথার শিওরণে চুপ করে যায় দাঁড়িয়ে আছি। এখন দেখি যে ও বাবা, শ্বশুর আমার ওই সমস্ত দেখে, তাহলে তো তার মনের মধ্যে খুব রোমান্টিকতা। আর এই একটা বাড়ি, এই বাড়ির মধ্যে শুধু শ্বশুর আর আমিই থাকি, আর তো কেউ নেই, আমারও সন্তানাদি নেই। তাহলে শ্বশুর যখন মোবাইলে এই সমস্ত দেখে, তাহলে তো আমি যদি তার কাছে তার সেবা যত্ন করি, তার মন তো ঠিক নেই, তার সে তো কখন কি করে বসে, এটা আমার মনের মধ্যে উদয় হলো।
তারপরে যা হয় কপালে, মানে আমি তার ঠিকঠাক মতো কাছে যেয়ে বসে, আমি নিচে বসে তার হাত পা টিপাটিপি করতে লাগলে সে আমাকে বলতো তুমি খাটের উপর উঠে আমার পাশে বসো, না আমার বুকে মালিশ করে দাও, সুন্দর করে এটা করো ওটা করো, না নানটা করতো। তা আমি যাই হোক এরকম করতে করতে একদিন বলতেছে যে দেখো, মানে আমার এখানে খুব প্রেশার লাগবে বুকের উপরে। তখন আমি বললাম যে কিভাবে, আমি হাত দিয়ে চাপাচাপি করতেছি, তাতে জন্য তার হয় না। তারপরে এখন দেখি যে মোবাইলে ওই সমস্ত ভিডিও চালায়, মানে তার পাশে আমাকে ওপেন করে রেখে দিয়েছে যেন আমি দেখতে পাই। সে মুখে কিছু বলে সাহস পাচ্ছিল না। তারপরে আমার চোখটা মোবাইলে যেতেই আমি আমার শাড়ির আঁচল দিয়ে আমার চোখটা ঢেকে ফেললাম, ঢেকে বলতেছি সিসি আব্বা এই সমস্ত কি দেখছেন আপনি, আর এগুলো সরান তো। আর আমি যখন আপনার রুমে আসি আপনার সেবা যত্ন করতে, তখন আপনি এই সমস্ত কিছু দেখবেন না তো? আমি আপনার ছেলে বউ না? তো আপনি আমার সামনে এই সমস্ত দেখেন কেন? তখন আমার শ্বশুর বলে যে মারে, এই সমস্ত যদি আমি ভালো করে না দেখি তাহলে আমার রাতে ঘুমই আসে না। তখন আমি বললাম যে দেখেন আব্বা, এই 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 সমস্ত জিনিস দেখবেন ভালো কথা, তো আপনার তো কত দেখার সময় আছে। আমি যখন আপনার পাশে আপনার সেবা করতে আসি, আমি আপনার ছেলের বউ, তখন আপনার তো ভাবা উচিত যে এই সমস্ত যেন ছেলের বউ বুঝতে না পারে। আপনাকে আমাকে দেখাইতে চাইছেন? তো বলছে না রে মা, এই একই ফ্যামিলিতে বাস করি, একটু ফ্রি থাকলে কি হয়, এই সমস্ত দেখি তাই তোমাকে বললাম আর কি। তখন আমি বললাম যে না না, আচ্ছা ভালো কথা, দেখছেন দেখছেন, মোবাইলটা আপনি ওইদিকে উপর উল্টো করে রেখে দেন তো, আমার এই সমস্ত দেখতে ভালো লাগে না, মেজাজটা আমারও কেমন যেন হয়ে যায়। তখন বললে আমার শ্বশুর বলে মারে কেমন হয় তোমার একটু বলো না আমি শুনি। আমি বললাম যে আপনার যেমন লাগে আমার ওই রকমই লাগে, বুঝেন না? আপনার ছেলে থাকে কুমিল্লায়, আমি থাকি এখানে পড়ে, আর আমি আপনার জোয়ান বেনে ছেলের বউ, আমার কেমন হয় আপনি এটা বোঝেন না, আপনি বোঝাইতে হবে। তো আপনি যদি এরকমই করেন তাহলে আপনার একটা ব্যবস্থা করে দিই। তো আমার শ্বশুর তখন বলে যে না রে মা, আমার কোনো ব্যবস্থা করতে হবে না, তুমি তোমার মতো কাজ করো তো, আর আমি এই বয়সে ভাই পাবোই বা কোথায় যে আমি ব্যবস্থা করব। তখন আমি হেসে দিয়ে বললাম যাব্বা, আপনি আশেপাশে একটু খুঁজে দেখলেই তো পারেন। তখন শ্বশুর বলতেছে যে আশেপাশে তো মানে এই চার দেওয়ালের মধ্যে তো তোমাকেই দেখি, আর তো কাউকে দেখিনি। তখন আমি বললাম যে তাহলে এতদিন এই সোজা কথাটা আপনি এই ঘুরে ফিরে পেঁচায় আজকে গেছেন বুঝতে পারলেন কেন? তখন শ্বশুর বলে যে না রে মা, আমার আসলে এই সমস্ত কথা মুখ ফুটে বলতে লজ্জা পাই, আমি কি করে বলবো বলো, আর ভয়ও পাই, বোঝো না তুমি? তখন আমি বললাম যে আব্বা, আপনার ছেলে আপনাকে সেবা যত্ন করার জন্য আমাকে বারবার তাকিদ করে, আর আমি তো আপনাকে ঠিকই সেবা যত্ন করতেছি, কিন্তু আমি দেখি যে আমি সেবা করতে করতে মানে আপনার হাতে পায়ে সুন্দর করে ডাক্তার যেভাবে বলছে এভাবে মাসাজ করে দিতে দিতে এরপর যে আপনার ওইটাই এত সুন্দর হয়ে হয়ে থাকে, মানে আমি দেখে মানে অবাক হয়ে যাই। তো আর তখন খুব লজ্জা লাগে আমার। তখন শ্বশুর বলতেছে যে মানে আসলে তুমি তো বুঝতেই পারছো, আমার যখন শরীরের মধ্যে একটু আরাম লাগে তখন হচ্ছে এরকম হয়, তো কি করব বলো? আর আমার তো কোনো উপায়ও নেই যে সেটা হয়তো আমি করব, আর আমি আশপাশেই বা কোথায় পাবো? তখন আমি বললাম যে এই সমস্ত বনিতে বাদ দিয়ে কি বলবেন বলেন, যা বলবেন আমি তাতেই রাজি, তবু আপনার সেবাই আমাকে করতে হবে, কারণ আপনার ছেলে আমাকে বলছে এখানে স্বামীর আদেশ আছে, তাই আমি আর না করতে পারতেছি না। তো তখন শ্বশুর এই বলে মানে আমাকে আহ ধরছে, ধরে বলতেছে যে ঠিক আছে, সমস্যা আজকের পর থেকে তাহলে আমিই তোমার সেবা করবো। তারপরে অত ভারী মানুষ মানে চড়ে বসলো, যাই হোক করলো। তো তারপরে থেকে যেন সে সুস্থ, ও বাবা বিকাল বেলার থেকে দেখি সে সুন্দরভাবে দু পায়ের উপর ভর করে হাঁটাচলা করতে পারতেছে, তাকে যেন আর ডাক্তারের কাছে নিতেই হবে না, সে একদম সুস্থ হয়ে গেল। আর আমাকে বলে যে কোনো সমস্যা নেই, তুমি এতদিন তো তেল মালিশ করে সুন্দর করে আমার দু পা শক্তি ফেরাই দিছো, সুন্দরভাবে আমি হাঁটতে চলতে পারতেছি, তো আমার মনোবলটাও তোমাকে ফিরে আনতে হবে। আমি তো বুঝতেই পারলাম যে তোমার কি করতে হবে। তো তারপরে যাই হোক, তাকে আমি যাই হোক সে মোবাইল ওই সমস্ত দেখতে, তো ওটা দেখার থেকে বাদ দিয়ে সে নিজে নিজেই মানে বাস্তবে জিনিসটা আমার সঙ্গে চালাইতে লাগলো এবং সে সুস্থও হয়ে গেল। তো তার ছেলেকে আমি বললাম যে দেখো, তোমার বাপকে এমন সেবা যত্ন করছি যে তোমার বাপ একদম এখন সোজা হয়ে হাঁটাচলা করতে পারতেছে, উপরওয়ালা তাকে সুস্থ করে ফেলছে, বুঝতে পারছো? তখন আমার হাজবেন্ড আমাকে বলে যে হ্যাঁ আমি জানি যে তুমি আমার বাবাকে তুমিই পারবে একমাত্র তোমার ওই সুন্দর নরম হাতের ছোঁয়া দিয়ে সেবা যত্ন করে সুস্থ করে তুলতে। তো আমিও খুশি হলাম, আমার হাজবেন্ডও খুশি, এদিকে আমার শ্বশুরও খুশি, কারণ তার সব কিছুই সে পূরণ করতে পারলো আমাকে দিয়ে। আর দিনের পর দিনই এটা চলতে লাগলো। তো বন্ধুরা,
আমাদের গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটা লাইক দেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আর এর পর্বে যদি আরেকটা এরকম গল্প চান আপনারা তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।